আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড সহ ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ১০ কাঠা করে রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ নেন। অবৈধভাবে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ২১ বছর সহ অপর আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। ৩টি মামলার রায় হয়েছে। এই ৩টি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল, তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয়, ওনার সাজার মেয়াদ ৫ বছর। এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি হলেন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। ৩০০ টাকার যে রটেটা জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই। আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। প্রধানমন্ত্রী হয়েও এমন জালিয়াতের মাধ্যমে প্লট নেয়ায় আদালত বিস্ময় প্রকাশ করেছে বলে জানান দুদকের আইনজীবী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সেখানে যান তিনি। পরে সাংবাদিকদের ডাক্তার জাহিদ বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠক করল নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেয় ইসি। একই সাথে ভোটের পরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলার সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। এছাড়া ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিল গত 20 অক্টোবর, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন। আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে।
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ ডাক্তার মিলন দিবস। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাক্তার মিলনের সমাধি ও টিএসসিতে ডাক্তার মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, ডাক্তার মিলনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান হওয়া আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন ঘটে। আলোচনায় যোগ দিয়ে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেন ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। আমাদের তরুণদের বারবার রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করতে হয় প্রতিটি অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কি আদায় হয়? আমাদের অধিকার আজ আদায় হয়নি। যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ডাক্তার মিলন রক্ত দিয়েছে, জেহাদ রক্ত দিয়েছে, নূর হোসেন রক্ত দিয়েছে, সেই লক্ষ্য গত 15 বছর বাস্তবায়িত হয়নি। কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে ডাক্তার মিলনের স্মৃতিকে ধরে রাখার জন্য এই ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামের নামকরণ করা হয়েছে ডাক্তার মিলন অডিটোরিয়াম। স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজনীতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তার সরকারের সময় অত্যাচারিত অনেকে এখন মুক্ত জীবনে যুক্ত হয়েছে রাজনীতিতে। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন শেষে প্রার্থী হয়েছেন কেউ কেউ। তার সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুম অপহরণ বিরোধী সোচ্চার কণ্ঠ। নির্বাচনী মাঠের এমন 3 প্রার্থীর গল্প তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। টকবগে তরুণ অবস্থায় 2016 সালে 9 আগস্ট তুলে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার আরমানকে। রঙিন জীবন থেকে 8 বছরে 17টি ঈদ কেটেছে পলাতক হাসিনার তৈরি অন্ধকার কূপ আয়নাঘরে। অনিশ্চিত জীবনই যেখানে নিশ্চিত ছিল, সেখান থেকে মুক্তি মিলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি এখন ঢাকা 14 আসনে জামায়াত ইসলামী থেকে মনোনীত হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে। তার প্রতিদ্বন্দ্বী গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। একজন গুমের শিকার, আরেকজন নিজের বড় ভাই সাজিদুল ইসলাম সুমনকে হারিয়েছেন 2013 সালে। এরকম দুর্বিষহ একটা সময় বা জীবন থেকে আমরা আসছি। দেখেন যে যেই জীবনটা আসলে যে মানে ওইখানটায় আসলে আমার মনে হয়েছে যে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের জীবন। আমি ওখানে 8টি রমজান, 17টি ঈদ সে অন্ধকার ঘরে কাটিয়েছে এবং আমি মানসিকভাবে তৈরি থাকতাম যে আজকে রাতে হয়তো আমার শেষ রাত, কারণ গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। যখনই রাত হতো মনে বুঝতাম যে রাত হয়েছে, তখন আমি তওবা করে তৈরি থাকতাম যে যদি আমাকে আজকে হত্যা করে হয়তো আমাকে তওবা করার সময়টুকু দেবে না। গুম ও নিখোঁজ পরিবারের প্রতিনিধি হয়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করতে চান জাতীয় সংসদে। ওইটাও আমাদের থেকে সবসময় সোচ্চার থাকবে যেন আমরা এই মানবাধিকার লঙ্ঘনের মানে সবসময় বিরুদ্ধে থাকবো এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই জন্যই যে তারা তাদের নাগরিক অধিকার, তার জননিরাপত্তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু সবার একটি কথা, তারা সবাই পরিবর্তন চায়। তারা গতানুগতিক রাজনৈতিক ধারা, নীতি বিবর্জিত, পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব বলয়ে যে রাজনীতি আষ্টি বৃষ্টি জড়িয়ে রেখেছে, তারা এটাকে ভেঙে একটি নতুন ব্যবস্থা চায়। 2013 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা থেকে আটক হন তৎকালীন ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক। ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার 2022 সালে আবারও গুমের শিকার হয়ে 9 মাস ছিলেন হাসিনার বন্দিশালায়। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি থেকে নির্বাচন করতে মাঠে লড়ছেন আশিক। গুম যখন ছিলাম তখন তো আসলে আদৌ আমরা পৃথিবীর আলো দেখব কিনা সেটা তো কখনো চিন্তাও করতে পারিনি, কারণ সার্বক্ষণিক চোখ বাঁধা থাকতো কাপড়ে। মানুষের সেবা যাতে আমরা করতে পারি, অন্তত সেই জন্য আমরা নির্বাচনটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের কাছে কাছে যাওয়া। আয়না ঘর থেকে নির্বাচনী মাঠে ফেরা নতুন জীবন কাজে লাগাতে চান তরুণ এই রাজনীতিকরা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী নির্বাচনে জনগণ দেশ পরিচালনায় অভিজ্ঞদেরই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় প্রেসক্লাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, অনেকে ২৪-এর গণ অভ্যুত্থানের সফলতাকে নিজেদের কুক্ষিগত করতে চায়, কিন্তু লড়াই করে পাওয়া অর্জনকে ধরে রাখতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে গণসংযোগ করছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা। কুমিল্লা ৫ আসনে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এটিএম মিজানুর রহমান লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। কুমিল্লা ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী আদালতপাড়া এলাকায় জনসংযোগ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়াতে গণসংযোগ করেন। বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের সমাবেশ হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন মোংলা, রামপাল, ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ফরিদপুরে মধুখালীতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।